সুনয়না সেন এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা তরুণী, যার ভাষা কেবল একটি মেশিন। যখন সে কোম্পানির সবচেয়ে জটিল ইঞ্জিনের ত্রুটি হ্যাকাই সমাধান করল, তখন তার জয় ছিল প্রযুক্তিগতভাবে নিশ্চিত। কিন্তু সামাজিকভাবে সেখানে শুরু হলো নীরব এক যুদ্ধ। প্রতিটি পদক্ষেপে উপহাস, উপেক্ষা এবং ষড়যন্ত্রের মুখোমুখি হলো সে। তার কৃতিত্ব চুরি হলো, তাকে দল থেকে বাদ দেওয়া হলো, এমনকি তার কেরিয়ার শেষ করতে ডাকা হলো জনমত জরিপ। কিন্তু সুনয়না জানত তার শিক্ষা বাবার কাছে পাওয়া। গোলমাল করা সহজ, কিন্তু পরিবর্তন আনতে ধৈর্য লাগে। যখন পুরো কোম্পানি তার বিরুদ্ধে, তখন সে প্রমাণ খুঁজতে নামল, সেই সত্য যা মেশিনের লগে লুকিয়েছিল। এটি কেবল একটি ইঞ্জিন ঠিক করার গল্প নয়, এটি হলো একজন নারীর সেই সাহসের গল্প, যিনি মিথ্যাকে নয় বরং প্রতিভাকে নতুন প্রজন্মকে পথ দেখানোর সুযোগ দিতে পারেন। দেখুন কিভাবে এক ইঞ্জিনিয়ার তার মেধা আর অটল বিশ্বাস দিয়ে একটি পুরনো চিন্তাধারার পুরো সিস্টেমকে ভেঙে দিয়ে শুধু নিজের নয়, তৈরি করলেন নয়া উড়ান। কলকাতা শহরের নামিদামি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোম্পানির বোর্ডে সেই সকালটি ছিল উত্তেজনায় টইটম্বুর। বিলাসবহুল বোর্ডরুমের কাঁচের জানালা দিয়ে আলো এসে পড়ছিল অভিজ্ঞদের মুখের ওপর, আর ঘরের ভেতরের শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছিল কফি এবং উন্নত মেশিন তেলের এক মিশ্রিত সুগন্ধ। এই সুগন্ধ আসলে বহুদিনের কঠিন প্রযুক্তিগত অভিজ্ঞতার প্রতীক। মিটিং টেবিলে বসেছিলেন 10 জন প্রবীণ পুরুষ ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই শিল্পের দীর্ঘদিনের চালক, অভিজ্ঞতায় ঋদ্ধ এবং আত্মবিশ্বাসে অটল। তাদের সামনে বিষণ্ণতার ছায়া ফেলে রাখা ছিল একটি মোটা রিপোর্ট, কোম্পানির গতি নামক প্রধান প্রজেক্টের ইঞ্জিন, যা গত 21 দিন ধরে সমস্ত চেষ্টা সত্ত্বেও ক্রমাগত ব্যর্থ হচ্ছিল। এই অভিজ্ঞদের ভিড়ে ঘরের এক কোণে যেন এক নীরব প্রতিবাদের মতো দাঁড়িয়েছিল এক তরুণী। সে সুনয়না সেন, বয়স তার 24-এর কোঠায়। গ্রামের সাধারণ জীবন আর কঠিন মাটির জেদ থেকে উঠে আসা এক জেদি ও সরল প্রাণ। কোম্পানিতে আজ তার প্রথম সপ্তাহের কাজ, একজন ইন্টার্ন হিসেবে। ভিড়ের মাঝে তার উপস্থিতি ছিল যেন এক অন্য গ্রহের। না ছিল দামি ব্র্যান্ডের পোশাক, না ছিল নিজেকে প্রমাণ করার অস্থিরতা। কেবল ছিল তার চোখে ঝিলিক মারা এক অদম্য বিশ্বাস, যা হাজারো অভিজ্ঞতার উদ্ধত্তকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। প্রযুক্তি জগতের এই দুর্গ ভেদ করে সুনয়না তার নিজের পথ তৈরি করবে কিনা, তা নির্ভর করছিল কেবল একটি সুযোগের ওপর। সুনয়না সেন যখন মিটিংয়ে পরামর্শ দেওয়ার জন্য মৃদুভাবে হাত তুলল, তখন তার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। স্যার, যদি অনুমতি দেন তবে আমি একটি চিন্তা শেয়ার করতে চাই, সে বলল। কিন্তু তার সেই কাঁপুনির মধ্যেও এমন এক দৃঢ়তা ছিল যা অভিজ্ঞরা উপেক্ষা করতে পারলেন না। ঘরের মধ্যে কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো। তারপর একটি ভারী কণ্ঠস্বর শোনা গেল। তিনি হলেন তপন চৌধুরী, যিনি তার অহংকার এবং পুরুষতান্ত্রিক চিন্তাধারার জন্য কলকাতা অফিসে কুখ্যাত ছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম, দেখা যাক গ্রামের মেয়ে সুনয়না কি নতুন জ্ঞান নিয়ে এসেছে। সুনয়না সেন গভীর শ্বাস নিল এবং তার ধারণাগুলি পেশ করল। সে ইঞ্জিনটির কার্যকারিতা একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রুটির দিকে ইঙ্গিত করল, একটি অ্যালাইনমেন্ট ত্রুটি যা সম্ভবত ডিজাইনে লুকিয়েছিল। তার কথা শেষ না হতেই ঘরে ফিসফিস শুরু হলো। কেউ হাসি চাপা দিচ্ছিল, কেউ কনুই মেরে পাশের সহকর্মীকে ইশারা করছিল। তপন চৌধুরী চেয়ারে হেলান দিয়ে বুকে হাত বেঁধে ব্যঙ্গাত্মক হেসে বললেন, যদি তুমি এই ইঞ্জিন ঠিক করতে পারো, তাহলে আমি তোমাকে ডিরেক্টর বোর্ডে বসানোর সুপারিশ করব। ঘরে হাসির রোল উঠল, কেউ টেবিলে চাপড় মারল, কেউ হাততালি দিল, আর সুনয়নার মনে হল যেন সে এক উপহাসের পাত্র হয়ে গেছে। কিন্তু তার মুখে কোনো বিরক্তির ছাপ ছিল না। তার চোখে যে তেজ ছিল তা এখন আরও স্পষ্ট হল। সে সরাসরি তপন চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বলল, যদি আমি পারি, তবে কি আপনি আপনার কথায় স্থির থাকবেন? ঘরে হাসি আরও বেড়ে গেল। একজন বলল, আরে বোন, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রান্নাঘর নয়, যেখানে তুমি নুন তেল মাপছ। কিন্তু সুনয়না দাঁড়িয়ে রইল, যেন তার মেরুদণ্ডে কোনো অদৃশ্য শক্তি ছিল। সে জানত এটি কেবল একটি প্রযুক্তিগত সমস্যা ছিল না, এটি ছিল একটা মানসিকতা, একটা প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করার সুযোগ। তার জন্য এই ইঞ্জিনটি কেবল একটি মেশিন ছিল না, এটি ছিল তার বাবার স্বপ্ন, যিনি তাকে শিখিয়েছিলেন যে প্রতিটি অংশই কিছু বলে যদি তুমি মনোযোগ দিয়ে শোনো। মিটিং শেষ হলো, কিন্তু আলোচনার বিষয় সুনয়না সেনই রইল। কেউ তার সাহসে হাসছিল, কেউ তার যোগ্যতার ওপর প্রশ্ন তুলছিল। সেই দিন দুপুরে তাকে প্রযুক্তি কেন্দ্রে ডাকা হলো। সেখানে সেই ইঞ্জিনটি রাখা ছিল যা পুরো বিভাগের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল।
বিশাল ইঞ্জিনটি এক কোণে পড়েছিল, যেন কোনো আহত সৈনিক যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস নিচ্ছে। পাশে দাঁড়ানো সিনিয়র ইঞ্জিনিয়ারদের চোখ ইঞ্জিনের ওপর নয়, সুনয়নের ওপর ছিল। তপন চৌধুরী একজোড়া গ্লাভস তার দিকে ছুড়ে দিয়ে বললেন, নাও ম্যাডাম, এবার তোমার পালা। সুনয়না গ্লাভস পরে ইঞ্জিনের কাছে গেল। সে তার চারপাশে থাকা অবহেলা এবং উপহাসের দেয়াল উপেক্ষা করল। তার জন্য এটি কোনো পরীক্ষা ছিল না, এটি ছিল তাঁর এবং মেশিনের মধ্যে একটি সংলাপ। সেই ইঞ্জিনের বডিতে হালকা থাপকর দিল, যেমন ডাক্তার হৃৎপিণ্ডের স্পন্দন শোনেন। কিছুক্ষণ সে চুপচাপ ঘুরতে থাকল, কিছু অংশ স্পর্শ করল, কান পাতল। কিছুক্ষণ পর সে একটি স্প্যানার তুলল এবং একটি নির্দিষ্ট অংশের দিকে ইঙ্গিত করল। এখানে গ্যাসকেট ঠিকভাবে ফিট হয়নি, এই ছোট্ট ভুলটি প্রেশার সিস্টেমকে অস্থির করছে। তপন চৌধুরী হেসে উঠল, কি ব্যাপার? এই কথাটি বুঝতে আমাদের লোকেদের 3 সপ্তাহ লেগে গেল, আর তুমি 15 মিনিটে সমাধান বের করে ফেললে। বোঝা আর শোনার মধ্যে পার্থক্য আছে স্যার, সুনয়না উত্তর দিল। ঘরে নীরবতা নেমে এলো। সুনয়না ধীরে ধীরে গ্যাসকেটটি ঠিক করল, টর্ক ব্যালেন্স করল এবং সিস্টেম রিসেট করল। সবকিছু শান্ত এবং নিয়ন্ত্রিত লাগছিল। চালু করুন, সুনয়না বলল। তপন চৌধুরী বোতাম চাপলেন। ইঞ্জিনের প্রথম আওয়াজ পুরো প্রযুক্তি কেন্দ্রে প্রতিধ্বনিত হল, মসৃণ, স্থির, একলয়ে চলতে থাকা। যে আওয়াজটি 3 সপ্তাহ ধরে কেউ শুনতে পায়নি, আজ এক মেয়ে তা ফিরিয়ে এনেছিল। সবাই চুপ ছিল। সুনয়না গ্লাভস খুলল এবং কোনো গর্ব বা অহংকার ছাড়াই বলল, এটি কেবল একটি শুরু। সেই মুহূর্তে প্রযুক্তি কেন্দ্রের দেয়াল ইতিহাস দেখল। এক মেয়ে যে কেবল মেশিনের সাথে কথা বলতে পারত না, বরং একটি মানসিকতার যুদ্ধও জিততে পারত। ইঞ্জিন সফলভাবে চালু হওয়ার পর প্রযুক্তি কেন্দ্রে কিছুক্ষণের জন্য সান্নাটা বিরাজ করল। কেউ কেউ কেবল ইঞ্জিনটিকে এমনভাবে দেখছিল যেন তারা চোখে কোনো ভ্রম দেখেছে। তপন চৌধুরী, যিনি সবার প্রথমে সুনয়নাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, এখন কিছু বলার অবস্থায় ছিলেন না। তার ভ্রু কুঁচকে ছিল, ঠোঁট কামড়ানো। কিছু ইঞ্জিনিয়ার মাথা নাড়ল, কেউ কেউ ধীরে ধীরে হাততালিও দিল, কিন্তু সেই প্রশংসাও ছিল ভারাক্রান্ত এবং অনিচ্ছু। সুনয়না কোনো প্রতিক্রিয়া দেখাল না, সে কেবল তার সরঞ্জাম গুছিয়ে নিচ্ছিল। সে জানত এই জয় প্রযুক্তিগতভাবে বড় হতে পারে, কিন্তু সামাজিকভাবে এটি আরও একটা সংগ্রামের শুরু। এটি কেবল একটি মেশিন ঠিক করার ব্যাপার ছিল না, এটি ছিল এমন এক পুরনো চিন্তাধারার সাথে সংঘাত যা এখনও মহিলাদের দুর্বল মনে করে, বিশেষ করে টেকনিক্যাল ক্ষেত্রে। সে ল্যাবে ফিরে গেল, যেখানে তার ছোট ওয়ার্কস্পেস ছিল। সে টেবিলে বসে তার নোটস আপডেট করতে লাগল। ঠিক সেই সময় তার সিটের পাশ দিয়ে 2 সিনিয়র ইঞ্জিনিয়ার, সিদ্ধার্থ এবং দেবাশিস, পার হলেন। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলেন এবং সিদ্ধার্থ ধীরে ধীরে বললেন, ভাই, এ তো রেসের ঘোড়া বেরিয়েছে, কিন্তু বেশি দূর দৌড়াবে না। দেবাশিস ফিসফিস করে বলল, সব চকচকে জিনিস শোনা হয় না। তাদের কথা সুনয়নার কানে পৌঁছতে দেরি হল না। সে কিছু বলল না, তার মুখ ছিল ভাবলেশহীন, কিন্তু ভিতরে কিছু একটা মোচড় দিয়ে উঠল। সেই সন্ধ্যায় কোম্পানির সিইওর নামে একটি অভ্যন্তরীণ ইমেল এলো। তাতে ইঞ্জিন প্রজেক্টের অগ্রগতির উল্লেখ ছিল এবং লেখা ছিল যে আমাদের তরুণ উদ্ভাবনী দল সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। কোথাও সুনয়নার নাম ছিল না। সে ইমেলটি 3 বার পড়ল। প্রতিবারই তার চোখ একই লাইনে আটকে যাচ্ছিল। এই সেই কোম্পানি যা কয়েক ঘন্টা আগে তার কাজ নিয়ে গর্ব অনুভব করেছিল, আর এখন তার নাম নেওয়াও প্রয়োজনীয় মনে করেনি। সে তার ঘরে ফিরল। শহরের ঝলমলে আলো তার ছোট পিজি রুমের জানালা দিয়ে উঁকি দিচ্ছিল। সে দেয়ালে টাঙানো তার বাবার ছবির দিকে তাকাল। কাঁসার ফ্রেমে বাঁধানো একটি পুরনো ছবি, যেখানে তিনি একটি ভাঙাচড়া দোকানের সামনে দাঁড়িয়ে হাসছিলেন। বাবা প্রায়ই বলতেন, যখন তুমি মেশিনের সাথে কথা বলতে শিখে যাবে, তখন লোকেরাও তোমার কথা শুনতে বাধ্য হবে, তবে প্রথমে তাদের শোনার জন্য বাধ্য করতে হবে। সুনয়না গভীর শ্বাস নিল এবং ল্যাপটপ অন করল। পরের দিন সকালে তাকে ইঞ্জিনের বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করতে হবে। কিন্তু পরের সকাল তার জন্য ছিল তিক্ত। ল্যাবে পৌঁছতেই সে দেখল তার ফাইলগুলি এলোমেলো করা। তার ড্রয়িং বোর্ডের উপর চক দিয়ে কেউ একটি স্মাইলি ফেস এঁকে নিচে লিখেছে, গার্ল বস বা ড্রামা কুইন। সে চুপ রইল, যেন কিছুই দেখেনি। সে বোর্ডটি মুছে ফেলল এবং তার ফাইলগুলি পুনরায় গুছিয়ে নিল। কয়েক মিনিটের মধ্যেই একটি টেকনিক্যাল মিটিং শুরু হলো, যেখানে নতুন ইঞ্জিন ডিজাইন নিয়ে আলোচনা হবার কথা ছিল। যখন তার পালা এলো এবং সে তার আইডিয়া উপস্থাপন করতে শুরু করল, তখনই তপন চৌধুরী মাঝখানে বাধা দিয়ে বললেন, এই আইডিয়া তো গত বছর বাতিল হয়েছিল, তোমার গবেষণা করা উচিত ছিল। সুনয়না সংযম বজায় রাখল। স্যার, সেই ধারণাটি ছিল সেই সময়ের ডেটার ওপর ভিত্তি করে। এখন ইঞ্জিনের পরিস্থিতি এবং বাজারের চাহিদা দুটোই বদলে গেছে। নতুন ডেটা এই প্রস্তাবকে সমর্থন করে।
তপন চৌধুরী কিছু বললেন না, কিন্তু তার মুখ স্পষ্ট করে দিচ্ছিল যে তিনি সুনয়নার উত্তরে খুশি নন। মিটিং শেষে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার অর্ক তার কাছে এলো। আপনিই ঠিক ছিলেন, সে আস্তে করে বলল। আমি আগের ডেটা দেখেছি, এই ডিজাইন এখন বেশি উপযুক্ত। ধন্যবাদ, সুনয়না হেসে বলল। তবে আরও লড়াই বাকি আছে। দিন কাটতে থাকল এবং সুনয়না প্রতিদিন একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে থাকল। কখনো রিপোর্টে ভুল, যা সে করেনি, কখনো মিটিং থেকে তাকে বাদ দেওয়া, এমনকি কয়েকবার তার ইমেলগুলি স্প্যাম হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যাতে সে টিমের আপডেটগুলি পড়তে না পারে। কিন্তু সে ভেঙে পড়ল না। সে তার বাবার একটি কথা মনে গেঁথে রেখেছিল, যুদ্ধে সে জেতে না যে শক্তিশালী হয়, যুদ্ধে সে জেতে যে ক্লান্ত হয় না। একদিন সন্ধ্যায় প্রযুক্তি কেন্দ্রে দেরি করে কাজ শেষ করার পর যখন সে বাইরে বের হল, দেখল পার্কিংয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। সে পাশ দিয়ে যাওয়ার সময় একটি নিচু কণ্ঠস্বর এলো, এ কি অহংকারের, যেন স্টিভ জবস। সে ঘুরে দেখল, কিন্তু কিছু বলল না। সেই রাতে সে তার ঘরে বসে ভাবছিল, আর কতবার তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে, আর কতবার তাকে প্রমাণ করতে হবে যে সে কেবল একজন মেয়ে নয়, একজন ইঞ্জিনিয়ার যে মেশিন ঠিক করতে পারে, সিস্টেম বুঝতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু প্রতিবার উত্তর একটাই আসত, যতদিন প্রয়োজন হয়। কারণ তার জন্য এটি কেবল একটি চাকরি ছিল না, এটি ছিল সেই লাখ লাখ মেয়ের প্রতি এক দায়িত্ব, যারা আজও গ্রামে বসে স্বপ্ন দেখছে, যাদের কণ্ঠস্বরকে লোকেরা আজও উপহাস মনে করে। আর তাই পরের দিন সকালে যখন সে তার ডেস্কে আবার একটি ভাঙা মডেল দেখল, সে কোনো অভিযোগ করল না। সে স্ক্রুড্রাইভার তুলল এবং সেটি ঠিক করতে শুরু করল, কারণ সে জানত এই লড়াই দীর্ঘ, কিন্তু সে একা নয়। এখানে কিছু গণ্ডগোল আছে, সে বলল। এই গ্যাসকেটটি পুরোপুরি সিল করছে না, এতে প্রেশার ডিসব্যালেন্স হতে পারে। তপন চৌধুরী মজা করে বললেন, তোমার চোখ কি এখন এক্সরে হয়ে গেছে? কিন্তু সুনয়না কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে সাথে সাথে প্রযুক্তি কেন্দ্রের একজন জুনিয়রকে ডেকে কিছু সরঞ্জাম আনালো। তার কাজ করার পদ্ধতি ছিল সুসংগঠিত এবং শান্ত। সে কাউকে প্রভাবিত করার চেষ্টা করছিল না, কেবল মেশিনের সাথে কথা বলছিল, যেমন তার বাবা তাকে শিখিয়েছিলেন। বাকি সবাই তাকে দেখছিল, কেউ হাসিতে, কেউ সন্দেহে। সে গ্যাসকেটটি সরিয়ে তার অবস্থা পরীক্ষা করতে লাগল। তারপর সে দেখল এতে একটি খুব সূক্ষ্ম ত্রুটি ছিল, একটি হালকা ফাটল যা চোখে সহজে দেখা যেত না, কিন্তু ইঞ্জিনের কাজে ভারসাম্যহীনতা আনতে পারত। এটাই সমস্যার মূল, সে বলল। যদি এটি এখনই পরিবর্তন না করা হয়, তবে ইঞ্জিনটি সর্বোচ্চ পারফরম্যান্সে ব্যর্থ হতে পারে। সিদ্ধার্থ এবং দেবাশিস এখন কিছুটা গম্ভীর হলেন। তপন চৌধুরী কিছু বলতে যাবেন, এমন সময় ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রধান অভিষেক রায় ভিতরে এলেন। তিনি ছিলেন সংযমী, শান্ত, কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। এখানে কি চলছে? তিনি জিজ্ঞাসা করলেন। স্যার, সুনয়না এগিয়ে গিয়ে বলল, আমি ইঞ্জিনে একটি সম্ভাব্য ত্রুটি শনাক্ত করেছি। আমি চাই পরীক্ষা করার আগে এটি ঠিক করা হোক। অভিষেক রায় ইঞ্জিনের দিকে তাকালেন। তারপর সুনয়নার চোখে, সেখানে কোনো আতঙ্ক ছিল না, কেবল আত্মবিশ্বাস। দেখাও, তিনি বললেন। সুনয়না গ্যাসকেট এবং তার উপর থাকা ফাটলটির দিকে ইশারা করল। অভিষেক রায় মাইক্রোস্কোপ দিয়ে সেটি দেখলেন এবং কিছুক্ষণ চুপ থাকলেন। তুমি ঠিক বলছ, তিনি বললেন। ঘরে নীরবতা নেমে এলো। এই ত্রুটি বড় আকারে ইঞ্জিন ব্যর্থতার কারণ হতে পারত। তিনি যোগ করলেন, যদি সুনয়না এটি না দেখত, তবে সম্ভবত আমরা একটা বড় ভুল করতাম। এখন তপন চৌধুরী, সিদ্ধার্থ এবং বাকি সবার চোখে অদ্ভুত অস্থিরতা ছিল। তাদের স্বীকার করতে হল যে এবারও সুনয়না এমন কিছু দেখেছে যা বাকি সব্বার নজর এড়িয়ে গেছে। সেই দিনের পর থেকে পরিস্থিতি কিছুটা পাল্টাতে লাগল। সুনয়নাকে এখন প্রতিটি মিটিংয়ে ডাকা হতে লাগল। তার মতামত মনোযোগ দিয়ে শোনা হতে লাগল। কিন্তু তার জন্য এই পরিবর্তন যথেষ্ট ছিল না। সে জানত যে কিছু লোকের সম্মতি কেবল বাধ্যতা থেকে এসেছে, সম্মান থেকে নয়। সে তার কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠল। প্রতিটি পরীক্ষা, প্রতিটি মডিউল, প্রতিটি ফিডব্যাক সে পুরো নিষ্ঠার সাথে নিত। তার প্রতিদিন প্রযুক্তিগত কথোপকথন এবং উন্নতিতে ভরে থাকত। একদিন প্রযুক্তি কেন্দ্রে দেরি করে কাজ করার সময়
অর্ক তাকে জিজ্ঞাসা করল, আপনি এত শান্ত থাকেন কি করে? যখন লোকেরা আপনাকে ছোট করার চেষ্টা করে তখন আপনি জবাব দেন না কেন? সুনয়না হেসে বলল, মেশিন কখনো চিৎকার করে কাজ করে না অর্ক, তারা কেবল তাদের কাজ করে। যদি কেউ তাদের বোঝে তবে তারা অলৌকিক ঘটনা ঘটাতে পারে। আমি কেবল তাই করি যা মেশিন করে, শান্তভাবে কিন্তু পূর্ণ ক্ষমতাসহ। সেই রাতে প্রযুক্তি কেন্দ্রে মেশিনের হালকা গুঞ্জন আর সুনয়নার চোখের দীপ্তি এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছিল। এক যুগ যেখানে প্রতিভাকে লিঙ্গ, জাতি বা অভিজ্ঞতার চশমা দিয়ে নয়, বরং ফলাফল দিয়ে দেখা হবে। এবং সুনয়না, সে এখনও সেই একই, শান্ত, একাগ্র এবং ক্রমাগত শুনতে থাকা। কারণ যখন ধাতু কথা বলে তখন কেবল সেই শুনতে পারে যে পুরো মন দিয়ে শোনার জন্য প্রস্তুত। ইঞ্জিনের লুকিয়ে থাকা ফাটলটি খুঁজে বের করার পর সুনয়নার যোগ্যতাকে উপেক্ষা করা এখন কঠিন ছিল। সিনিয়র ইঞ্জিনিয়ার অভিষেক রায় প্রকাশ্যে তার প্রশংসা করেছিলেন এবং পরের দিন কোম্পানির ইন্টারনাল নিউজ বুলেটিনে প্রথমবারের মতো তার নাম লেখা হয়েছিল। ইন্টার্ন ইঞ্জিনিয়ার সুনয়না সেন সময়মতো গোলযোগ চিহ্নিত করে সম্ভাব্য ক্ষতি এড়াতে পেরেছেন। লেখাটি ছোট ছিল, কিন্তু তাতে প্রথমবারের মতো তার নাম এবং কাজ উভয়ই একসঙ্গে ছিল। কেউ কেউ অভিনন্দন জানাল, কেউ কেউ উপেক্ষা করল, আর কিছু এমনও ছিল যাদের মুখে হাসির বদলে বিরক্তি ছিল। সে জানত যে এটা কেবল শুরু, কিন্তু এই শুরুতেই অনেকের অস্বস্তি হচ্ছিল। এক দুপুরে যখন সে তার ওয়ার্কস্টেশনে বসে ইঞ্জিনের নতুন ডিজাইন নিয়ে কাজ করছিল, অর্ক দৌড়ে এলো। ম্যাম, আপনি জানেন? সে বলল, তপন স্যার আপনার প্রেজেন্টেশনের স্লাইডগুলিতে পরিবর্তন করিয়েছেন। আপনার স্লাইডগুলি চূড়ান্ত রিপোর্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুনয়না চোখ বন্ধ করে নিল। এটি প্রথমবার নয়, এর আগেও তার ফাইল গায়েব করা হয়েছে, রিপোর্টে নাম সরানো হয়েছে এবং মিটিং থেকে তাকে ইচ্ছাকৃতভাবে বাইরে রাখা হয়েছে। কিন্তু আজকের ঘটনাটি ছিল আলাদা। এটি ছিল কোম্পানির মূল উপস্থাপনা নথিতে কারসাজি। ধন্যবাদ অর্ক, সে শান্তভাবে বলল, আমি নিজে কথা বলবো। সে সরাসরি অভিষেক রায়ের অফিসে গেল। তিনি বরাবরের মতো ব্যস্ত ছিলেন, কিন্তু তাকে দেখে হাসলেন। স্যার, আমার মাত্র 2 মিনিট দরকার, সে বিনয়ের সাথে বলল। নিশ্চয়ই, বসো, তিনি বললেন। সুনয়না তাকে পরিস্থিতি বলল। কোনো অভিযোগ নয়, কেবল তথ্য নিয়ে কথা বলল। তিনি রিপোর্টের 2টি কপি সামনে রাখলেন, একটি পুরনো, একটি নতুন। তখন স্পষ্ট বোঝা গেল। অভিষেক রায় গভীর শ্বাস নিলেন। আমি এটি দেখব এবং নিশ্চিত করব যে এর সমাধান সততার সাথে হয়। সুনয়না মাথা নেড়ে বেরিয়ে গেল। কিন্তু যখন সে প্রযুক্তি কেন্দ্রে ফিরল, সেখানকার পরিবেশ ছিল ভিন্ন। সেখানে উপস্থিত কিছু লোক এখন তাকে খোলামেলাভাবে কটাক্ষ করতে শুরু করেছে। একজন জুনিয়র বলল, মনে হচ্ছে এখন সবাই সরাসরি বসের কাছে যেতে পারে, নতুন নীতি। অন্যজন ফিসটিস করে বলল, বেশি কথা বলিস না, না হলে সিসিটিভিতে দেখিয়ে দেবে। তাদের কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু তাদের লক্ষ্য ছিল সুনয়না। সে চুপচাপ তার ডেস্কে বসে রইল, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু যখন সে তার ফাইলগুলি দেখতে লাগল, দেখল যে তার টেবিলের ওপর রাখা প্রধান ডায়াগ্রাম শিটগুলি ভিজে গেছে, যেন ইচ্ছাকৃতভাবে তার ওপর জল ঢালা হয়েছে। তার কিছু নোটের কালি ছড়িয়ে গেছে। এটি ছিল আরও একটি আক্রমণ, নীরব, লুকানো, কিন্তু মারাত্মক। সে কোনো অভিযোগ করল না। সে জানত যে যদি সে প্রতিটি ছোট কাজের জবাব দিতে শুরু করে তবে তার মনোযোগ লক্ষ্য থেকে সরে যাবে। সেই রাতে যখন সে একা ছিল, সে দেয়ালে টাঙানো তার বাবার ছবির দিকে তাকাল। তিনি তাকে কখনো বাঁচানোর প্রতিশ্রুতি দেননি, বরং লড়তে শিখিয়েছিলেন। একবার তিনি বলেছিলেন, যখন তোমার আলো উজ্জ্বল হয় তখন অনেকের চোখ ঝলসে যায়, কিন্তু তোমার কাজ হলো জ্বলতে থাকা, নিভে যাওয়া নয়। সে আবার নতুন ডায়াগ্রাম তৈরি করল। রাত 2টো পর্যন্ত সে ক্রমাগত কাজ করতে থাকল। বাইরে বৃষ্টি হচ্ছিল, জানালা দিয়ে ফোঁটা পড়ছিল, কিন্তু ভিতরে সুনয়নার জগৎ ছিল শান্ত এবং কেন্দ্রীভূত। পরের দিন কোম্পানিতে একটি মিটিং হল, যেখানে পরের পর্বের জন্য টিম নির্বাচন করা হবে। সবাই জানত যে সুনয়না এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কিন্তু যখন টিমের ঘোষণা হল, তার নাম তাতে ছিল না। কেউ কেউ হাসল, কেউ কেউ চুপ রইল। অর্ক আগে বলল, এ তো সম্পূর্ণ অবিচার, কিন্তু সুনয়না তাকে শান্ত করল।
আমরা পরিবর্তনের জন্য লড়ছি, ব্যক্তিগত স্বীকৃতির জন্য নয়। সে জানত যে তার অনুপস্থিতি সবচেয়ে বড় উপস্থিতি হয়ে উঠেছে। অনেকে এখন তার জন্য নয়, তার বিরুদ্ধে নিজেদের দাঁড়াতে অনুভব করছিল। পরে এই অন্ধকারেও একটি আলো ছিল। 1 সপ্তাহ পর কোম্পানিতে একটি প্রযুক্তিগত পরিদর্শন হল, বাইরের মান নিয়ন্ত্রণ দল দ্বারা। সেই পরিদর্শনের সময় সুনয়না দ্বারা প্রস্তাবিত একটি উন্নতি কার্যকর করা হয়েছিল এবং সেই উন্নতি পুরো টিমকে উচ্চস্কোর এনে দিল। পরিদর্শন দলের প্রধান বললেন, এই উন্নতি খুবই অস্বাভাবিক এবং কার্যকর। কার পরামর্শ ছিল? অনেক মুখ নিচু হয়ে রইল, কোনো উত্তর এলো না। তখনই অর্ক হাত তুলল, সুনয়না সেনের স্যার। সেই মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে গেল। অভিষেক রায় পরে তাকে তার অফিসে ডাকলেন। তুমি জানো তো, তোমাকে বারবার উপেক্ষা করা হয়েছে, আর তুমি তবুও অভিযোগ করনি, কেন? তিনি জিজ্ঞাসা করলেন। সুনয়না হেসে উত্তর দিল, কারণ আমার বিশ্বাস আছে যে আমার পরিশ্রম কোনো একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ নয় স্যার। যারা কেবল নিজেদের চেয়ার বাঁচাতে চায় তারা বেনামি থেকে যায়, কিন্তু যারা নিজেদের কাজ দিয়ে কিছু তৈরি করে তাদের আওয়াজ সব জায়গায় পৌঁছায়। অভিষেক রয় মাথা নাড়লেন। তুমি ঠিক বলছ, আর তাই পরের মিটিং তুমিই পরিচালনা করবে। অনুমতি ছাড়া কেউ তোমার স্লাইড সরাবে না। এটি ছিল সুনয়নার ব্যক্তিগত জয়, কিন্তু তবুও সে জানত যে এই লড়াই এখনও শেষ হয়নি। সে তার ঘরে ফেরার পথে আকাশের দিকে তাকাল। মেঘ কেটে যাচ্ছিল এবং চাঁদ আবার স্পষ্ট দেখা যাচ্ছিল। আগের পরিদর্শনে পাওয়া সাফল্যের পর কোম্পানির অভ্যন্তরে পরিবেশের একটি হালকা পরিবর্তন এসেছিল। সুনয়না এখন আর চুপচাপ কাজ করা ইন্টার্ন ছিল না, বরং এমন একটি নামে রূপান্তরিত হয়েছিল যাকে কিছু লোক এখন মনোযোগ দিয়ে শুনতে শুরু করেছিল। কিন্তু অন্যদিকে কিছু মুখ আরও বেশি কঠিন হয়ে উঠেছিল। এই পরিবর্তন তাদের জন্য অস্বস্তিকর ছিল। একজন মহিলা, তাও আবার একজন ইন্টার্ন, বারবার প্রমাণ করছিল যে তার স্থান সবার সামনে। সেই সপ্তাহে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। জাপানের একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানির প্রতিনিধিরা কলকাতা অফিসে আসতে চলেছিলেন। এই কোম্পানি বিশ্বব্যাপী অংশীদারিত্বের জন্য প্রার্থী খুঁজছিল এবং সুনয়নার কোম্পানি ছিল শীর্ষ 3-এর মধ্যে। এটি কেবল একটি চুক্তি ছিল না, এটি ছিল একটি প্রযুক্তিগত যৌগ সংযোগ। সুনয়নার কোম্পানির ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছিল। ছিল সম্মানের বিষয়। এটি এমন একটি সুযোগ ছিল যা কোম্পানিকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা দিতে পারত। সপ্তাহব্যাপী প্রস্তুতি চলল। প্রতিটি টিমকে আলাদা আলাদা কাজ দেওয়া হল। সুনয়নাকে ইঞ্জিন টেস্টিং ইউনিটের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হল। অভিষেক রায় নিজে তাকে নিযুক্ত করেছিলেন, কিন্তু এই নিয়োগ আবারও তপন চৌধুরী এবং তার কিছু সহকর্মীকে অস্বস্তিতে ফেলে দিল। তাদের কাছে এটা অগ্রহণযোগ্য ছিল যে একজন মেয়ে, যাকে তারা শুরু থেকেই উপহাসের পাত্র মনে করেছিল, এখন কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার দায়িত্ব সামলাবে। ওকে কেবল এজন্যই বেছে নেওয়া হয়েছে কারণ সে এখন পাবলিক ফিগার হয়ে গেছে। দেবাশিস মিটিংয়ের পর সিদ্ধার্থকে বলল, বসের প্রিয় হওয়াও সম্ভবত একটা দক্ষতা। সুনয়না এই কথাগুলির আভাস পেয়েছিল, কিন্তু সে তার কাজের উপর মনোযোগী রইল। সে পরীক্ষা ইউনিটটি আবার পরীক্ষা করল, নিরাপত্তা প্রক্রিয়া সেফটি মেকানিজম পরীক্ষা করল এবং সব সেন্সারের সংযোগ নিশ্চিত করল। অবশেষে সেই দিনটি এলো। জাপানি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হল। কোম্পানির ডিরেক্টর, ম্যানেজমেন্ট টিম এবং সব সিনিয়র ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। প্রযুক্তি কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসংগঠিত করা হয়েছিল। ঝকঝকে ইঞ্জিন, সঠিক সময়সূচি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। পরীক্ষা শুরু হল। ইঞ্জিনটিকে কাজের অবস্থায় আনা হল। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল। সুনয়না প্রযুক্তি কেন্দ্রের এক কোণে দাঁড়িয়ে প্রতিটি ডেটা পয়েন্টের উপর নজর রাখছিল। সেন্সরগুলি স্থিতিশীল ছিল, তাপমাত্রা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু পঞ্চম মিনিটে কিছু অদ্ভুত ঘটল। হঠাৎ এক অপ্রত্যাশিত তাপবৃদ্ধি এবং তারপর একটি স্ফুলিঙ্গ। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইঞ্জিনের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আগুনের শিখা দেখা গেল। হুড়োহুড়ি শুরু হল। আগুন আগুন, কেউ চিৎকার করল। সুরক্ষা দল সাথে সাথে আগুন নেভানোর যন্ত্র চালাল। যখন সব প্রতিনিধিদের বাইরে নিয়ে যাওয়া হলো, মাত্র 3 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হলো, কিন্তু ক্ষতি হয়ে গিয়েছিল। জাপানি টিমের মুখে স্পষ্ট ছিল উদ্বেগ এবং হতাশা। তাদের প্রধান প্রতিনিধি ডিরেক্টরকে সংক্ষেপে বললেন, আমরা দুঃখিত, কিন্তু আমরা কোনো অরক্ষিত প্রযুক্তির সাথে সহযোগিতা করতে পারি না। আমরা পরবর্তী পর্যালোচনা বন্ধ করছি। ডিরেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল।
কয়েক ঘন্টার মধ্যে জরুরি বৈঠক ডাকা হলো। পুরো স্টাফ উপস্থিত ছিল। উত্তেজনা এত তীব্র ছিল যে ঘরের বাতাসও ভারী লাগছিল। তপন চৌধুরী সবার আগে কথা বলতে শুরু করলেন। আমি আগেই বলেছিলাম যে ইঞ্জিন টেস্টিংয়ে অভিজ্ঞতার প্রয়োজন হয়। একজন ইন্টার্নকে এত বড় দায়িত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। সিদ্ধার্থ তার সমর্থন করে বললেন, আমাদের সিস্টেমে যে কোনো সমস্যা তখনই এসেছে যখন তাকে সুনয়না সেন হ্যান্ডেল করেছে। কেউ কেউ সায় দিল, কেউ বলল, কমপক্ষে এখন কোম্পানি বুঝতে পারবে যে শো অফ আর বিশেষজ্ঞতার মধ্যে পার্থক্য আছে। সুনয়না চুপচাপ বসে রইল। অভিষেক রায় হস্তক্ষেপ করলেন, সুনয়নাকে দোষারোপ সাব্যস্ত করা তাড়াহুড়ো হবে। আমাদের প্রযুক্তিগত রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিত। কিন্তু ডিরেক্টর ততক্ষণে অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন। তিনি সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি এই ব্যর্থতার দায়িত্ব নিচ্ছেন, মিস সেন? ঘরে নীরবতা নেমে এলো। সুনয়না সেন উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট এবং স্থির। স্যার, আমি ইঞ্জিন ইউনিটের পর্যবেক্ষণকারী কর্মকর্তা ছিলাম। আমি আমার ভূমিকার পুরো দায়িত্ব নিচ্ছি। কিন্তু আমি এও অনুরোধ করছি যে ঘটনার সম্পূর্ণ প্রযুক্তিগত তদন্ত হোক, যাতে নিশ্চিত করা যায় যে এই ত্রুটি মানুষের কারণে হয়েছিল, নাকি যান্ত্রিক ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল। এই উত্তরে কিছু লোক চমকে গেল। ইচ্ছাকৃতভাবে? কেউ ফিসফিস করল। ডিরেক্টর বললেন, তোমাকে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো। যদি তুমি প্রমাণ করতে না পারো যে এই ভুল তোমার ছিল না, তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে। কথা এখানেই শেষ হল না। পরের দিন সকালে অফিসের অভ্যন্তরীণ যোগাযোগ সিস্টেমে একটি জনমত জরিপ বা পোল জারি করা হলো। কর্মচারীদের কাছ থেকে এই বিষয়ে মতামত চাওয়া হলো যে সুনয়না সেনকে এই ভুলের জন্য দায়ী করে কোম্পানি থেকে বরখাস্ত করা উচিত কিনা। এটি ছিল চমকপ্রদ। কোনো প্রযুক্তিগত গোলযোগের জন্য এমন গণতান্ত্রিক ভোট গ্রহণ ছিল এই প্রথম। কারো কারো জন্য এটি ছিল মজা, আবার কারো কারো জন্য প্রতিশোধের সুযোগ। সুনয়না ভোটিং পোলটি দেখল। তাতে লেখা ছিল, আপনি কি মনে করেন যে সুনয়না সেনের অসতর্কতা কোম্পানির মর্যাদার ক্ষতি করেছে? বিকল্প, হ্যাঁ বা না। সে স্ক্রিনের দিকে তাকাল, তারপর কম্পিউটার বন্ধ করল। এই লড়াই এখন এক অন্য স্তরে পৌঁছে গেছে। রাতে সে আবার নিজের ঘরে একা ছিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল শহরের আলো দূর পর্যন্ত ছড়িয়ে আছে। তার বাবার কণ্ঠস্বর মনে পড়ল, যদি কখনো পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যায়, তবে মনে রেখো, তোমার ভিতরের সত্যই সবচেয়ে বড় অস্ত্র। সে একটা নতুন ফাইল খুলল। সে তদন্ত শুরু করতে চলেছে। প্রতিটি লগ, প্রতিটি ডেটা পয়েন্ট, প্রতিটি সেন্সর রিডিং। কারণ যদি কোনো ত্রুটি থাকে তবে সে তা খুঁজে বের করবেই, আর যদি কোনো ষড়যন্ত্র থাকে তবে তা প্রকাশ করতেই হবে। রাত ঘনিয়ে এলো। কোম্পানির প্রযুক্তি কেন্দ্র পুরোপুরি জনশূন্য। মেশিন বন্ধ, আলোকহীন হয়ে জ্বলছে, আর দেওয়ালগুলিতে বিরাজমান নীরবতা কোনো অদৃশ্য উত্তেজনার সাক্ষ্য দিচ্ছে। সেই নীরবতার মাঝে কেবল একটা ছায়া, সুনয়না সেন। সে তার ওয়ার্ক ইউনিটের দরজা খুলল, নোটবুক আর ল্যাপটপ টেবিলে রাখল এবং গভীর শ্বাস নিল। এই সেই জায়গা যেখানে কয়েক সপ্তাহ আগে তার প্রথম সাফল্য প্রতিধ্বনিত হয়েছিল, আর এখন সেই জায়গাটি তার অস্তিত্বের উপর প্রশ্ন তুলছে। পোল জারি হয়ে গেছে। কর্মীদের নিজেদের মতামত দেওয়ার জন্য মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। পরের দিন দুপুর নাগাদ ফলাফল ঘোষণা করা হবে। সুনয়না জানত যে তার ভবিষ্যৎ এখন জনগণের ভোটের উপর নির্ভর করছে, সেই সব মানুষের যারা কখনো তার নাম নিতেও কুণ্ঠাবোধ করত। কিন্তু সে জানত যে কাঁদা, ভয় পাওয়া বা হার মানা কোনো বিকল্প নয়। সে তার ল্যাপটপ অন করল এবং ইঞ্জিন পরীক্ষার সব লগ ফাইল খুলতে শুরু করল। সে জানত যে আগুন লাগার আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, এমন কিছু যা ডেটাতে অবশ্যই নথিভুক্ত হয়েছে, তা লুকানোর যতই চেষ্টা করা হোক না কেন। সে একটি একটি করে লগ মনোযোগ দিয়ে পড়তে লাগল। সে ইঞ্জিনের তাপমাত্রা গ্রাফটি পুনরায় দেখল। প্রথম ৪ মিনিটে সবকিছু স্বাভাবিক ছিল। পঞ্চম মিনিটে হঠাৎ তাপমাত্রায় তীব্র বৃদ্ধি ঘটেছিল। কিন্তু এই বৃদ্ধির ঠিক আগে আরও একটি কার্যকলাপ হয়েছিল। ফুয়েল ইঞ্জেকশনে ০.৭ সেকেন্ডের বিলম্ব। সুনয়নার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে আবার সিস্টেমের কোড খুলল এবং সেন্সর রিডিংগুলির ধারাকে পুরনো পরীক্ষার সাথে তুলনা করল। সেই তুলনায় স্পষ্ট দেখা গেল আগের টেস্টিংয়ে এমন বিলম্ব ঘটেনি। সে সাথে সাথে প্রযুক্তি কেন্দ্রে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলির ফিড অ্যাক্সেস করার অনুমতি চাইল। এটা সহজ ছিল না,
নিরাপত্তা বিভাগ তাঁকে সরাসরি অ্যাক্সেস দিতে পারে না, কিন্তু অভিষেক রায়ের নিয়োগের সুবিধা নিয়ে সে অনুরোধ করল এবং 2 ঘন্টা পর ফিড তার সিস্টেমে চলে এলো। ফিডের প্রথম 40 মিনিট ছিল স্বাভাবিক, লোকেরা প্রস্তুতি নিচ্ছিল, ইঞ্জিনের সেটিংস হচ্ছিল। কিন্তু যখন শেষবারের মতো সিস্টেমটি শুরু করার ঠিক আগে একজন ব্যক্তি ইঞ্জিন ইউনিটের কাছে গেলেন, তখন সুনয়নার শ্বাস থেমে গেল। লোকটির পিঠ ক্যামেরার দিকে ছিল, কিন্তু তার হাঁটার ধরন এবং উচ্চতা দেখে চিনতে অসুবিধা হল না। তপন চৌধুরী। তিনি কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিন ইউনিটের পিছনে দাঁড়ালেন, তার হাত কোনো সিস্টেমের দিকে এগিয়ে গেল এবং তারপর তিনি সরে গেলেন। ভিডিওটি স্লো মোশনে আবার দেখল। তার হাত ইঞ্জিনের সেন্সর ওয়্যারিংয়ের দিকে গিয়েছিল, ঠিক সেই অংশ যেখান থেকে ফুয়েল ইনজেকশন নিয়ন্ত্রণ হয়। এখন সব কিছু স্পষ্ট ছিল। সে জানত যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল সুপরিকল্পিত অন্তর্ঘাত বা স্যাবোটাজ, একটি ষড়যন্ত্র। কিন্তু এখন প্রশ্ন ছিল, সে কি এই সব প্রকাশ্যে আনবে নাকি চুপচাপ কোম্পানি ছেড়ে দেবে? সিদ্ধান্ত কঠিন ছিল। সে সারা রাত সেই সিদ্ধান্তের চারপাশে ঘুরতে থাকল, কখনো সোফায় বসে রইল, কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে তার বাবার একটি পুরনো চিঠি বের করল, যেখানে তিনি লিখেছিলেন, যদি সত্য তোমার সামনে দাঁড়িয়ে থাকে এবং তুমি মুখ ফিরিয়ে নাও, তবে দোষ কেবল মিথ্যার হবে না, সাহসেরও হবে। সাহসের অর্থ শুধু কথা বলা নয়, সঠিক সময় সঠিক কথাকে ধরে রাখাও। ভোর 4টায় সে ফিড এবং লগগুলি একটি পেন ড্রাইভে সেভ করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করতে লাগল। সে সব প্রযুক্তিগত প্রমাণগুলি ক্রমানুসারে সাজালো, কোনো ব্যক্তিগত মন্তব্য ছাড়াই। সে জানত যে তাকে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে কথা বলতে হবে। সকাল 8:30 সে অভিষেক রায়ের অফিসে পৌঁছাল। দরজা খোলা ছিল, তিনি আগেই উপস্থিত ছিলেন। স্যার, আমি কিছু দেখাতে চাই, সে বলল। অভিষেক রায় কিছু না বলে তার দিকে তাকালেন। সুনয়না ল্যাপটপ খুলল। সব লগ রিপোর্ট, গ্রাফ, সিসিটিভি ফিড সব কিছু ক্রমানুসারে দেখালো। ভিডিওটি চলতে চলতে অভিষেক রায়ের মুখ কঠিন হতে থাকল। তুমি পুরোপুরি নিশ্চিত? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ স্যার, সে উত্তর দিল। আমি কারোর ওপর অভিযোগ করছি না, আমি শুধু তথ্য রাখছি। সিদ্ধান্ত আপনার হাতে। অভিষেক রায় কয়েক মুহূর্ত তাকে চুপচাপ দেখলেন। তুমি চাইলে আমরা এটি অভ্যন্তরীণভাবে গোপন রাখতে পারি, বিষয়টি শান্ত হয়ে যাবে। যদি আমি চুপ থাকি, সুনয়না বলল, তবে পরের সুনয়নকেও চুপ থাকতে হবে। অভিষেক রায় উঠলেন এবং ডিরেক্টরকে কল করলেন। আমাদের অবিলম্বে মিটিং ডাকতে হবে, তিনি বললেন। 1 ঘন্টা পর কোম্পানির পুরো টেকনিক্যাল টিম আবার সেই মিটিং রুমে বসেছিল। কিছু মুখে ক্লান্তি, কিছুতে কৌতূহল এবং কিছুতে উদ্বেগ। অভিষেক রায়ের সব রিপোর্ট সামনে রাখলেন। তিনি সিসিটিভি ফুটেজ প্লে করলেন। ভিডিওতে তপন চৌধুরীর উপস্থিতি এবং তার কাজ সবার সামনে ছিল। ঘরে ছিল নীরবতা, কেউ কিছু বলছিল না। তপন চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে কিছু বলার চেষ্টা করল। আমি শুধু। আপনি কেবল ধরা পড়েছেন, অভিষেক রায় কঠোরভাবে বললেন। গভীর কণ্ঠে ডিরেক্টর বললেন, তপন চৌধুরীকে কোম্পানি থেকে তাৎক্ষণিক বরখাস্ত করা হলো এবং সুনয়না সেনকে সম্পূর্ণরূপে নির্দোষ ঘোষণা করা হলো। পোল বাতিল করা হলো। কয়েক সেকেন্ড ধরে কোনো প্রতিক্রিয়া হলো না। তারপর করতালি বেজে উঠল, ধীরে কিন্তু সত্যি। সুনয়না তার সিটে বসে রইল। এই জয় মিষ্টি ছিল না, এটি ছিল একটি সিস্টেমকে পরিবর্তন করার জন্য কতটা সাহস জরুরি তার শিক্ষা। মিটিং শেষে অর্ক তার কাছে এলো। আপনি চুপচাপই সবকিছু পাল্টে দিলেন। সুনয়না হেসে বলল, গোলমাল করা সহজ, কিন্তু পরিবর্তন আনতে ধৈর্য লাগে। সেই সন্ধ্যায় প্রযুক্তি কেন্দ্রে আবার মেশিনগুলি চলছিল। লোকে কাজে ব্যস্ত ছিল, তবে এবার কিছু বদলেছিল। সেই শান্তিতে এখন সুনয়নার কণ্ঠস্বরও যুক্ত হয়েছিল। কোম্পানির অভ্যন্তরে যেন একটি ভূমিকম্প হয়ে গিয়েছিল। তপন চৌধুরীর মতো সিনিয়র ইঞ্জিনিয়ারের বরখাস্ত কেবল একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং এটি একটি প্রতীকী মোড়ও ছিল। এই ঘটনাটি সব কর্মচারীর জন্য একটি বার্তা ছিল যে এখন পুরনো নিয়ম চলবে না, এখন প্রতিভার অবহেলা হবে না এবং এখন সত্যকে দাবিয়ে রাখা যাবে না। সুনয়নার জন্য এটি ছিল আরও একটি পরীক্ষার সমাপ্তি, কিন্তু সে জানত যে আসল দৌড় এখনও বাকি। জাপানি প্রতিনিধিরা তখনও কলকাতা অফিসে ছিলেন। পরবর্তী বৈঠক ঠিক করা হয়েছিল, যেখানে কোম্পানিকে এটি চূড়ান্ত সুযোগ দেওয়া হয়েছিল যে তারা ইঞ্জিনের নতুন পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রযুক্তিগত যোগ্যতা প্রমাণ করুক। যদি এই প্রচেষ্টা সফল হয়, তবে চুক্তিটি পুনর্বিবেচনা করা যেতে পারত।
এটি ছিল শেষ সুযোগ এবং পুরো সংস্থার মর্যাদা আবারও সুনয়নার কাঁধে ছিল। অভিষেক রায় তাকে ডাকলেন। আমাদের পুরো টেকনিক্যাল টিমের বিশ্বাস এখন তোমার উপর, তিনি বললেন। তোমাকে এই ইঞ্জিনটি পুনরায় প্রস্তুত করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। তুমি কি প্রস্তুত? আমি জন্ম থেকেই প্রস্তুত স্যার, সুনয়না হেসে বলল। প্রযুক্তি কেন্দ্র এখন তার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সে পুরো টিমকে সংগঠিত করল, কিন্তু এবার নেতৃত্ব ছিল তার। যে লোকেরা কখনো তাকে অবহেলা করেছিল তারা এখন তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। সুনয়না সবার আগে ইঞ্জিনের পুরনো ডিজাইনটি পুরোপুরি বাতিল করল। সে নতুন কৌশল গ্রহণ করল, ইনজেকশন সিস্টেমকে দ্বৈত সেন্সার কাঠামোর সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিল। এতে সেন্সার ব্যর্থ হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে চলে যাবে। এই প্রযুক্তি নতুন, ঝুঁকিপূর্ণ, কিন্তু সুনয়নার বিশ্বাস ছিল যে এটি কাজ করবে। রাত হল, বাকি কর্মচারীরা ধীরে ধীরে বাড়ি চলে গেল, কিন্তু সুনয়না তখনও প্রযুক্তি কেন্দ্রে ছিল। তার হাতে স্ক্রুড্রাইভার, কপালে ঘাম এবং চোখে অটল বিশ্বাস। অর্কু তাকে এক গ্লাস জল দিতে গিয়ে বলল, আপনি আমাদের একটি নতুন দিক দেখিয়েছেন ম্যাম। আমি কিছু করিনি, এই সব কিছু সেই বিশ্বাসের কারণে যা আমার বাবা আমার ভিতরে বুনেছিলেন। যখন তুমি নিজেকে বিশ্বাস করো তখন দুনিয়াকে ঝুঁকতে সময় লাগে না। ভোর 5টায় ইঞ্জিন প্রস্তুত ছিল। সুনয়না শেষবারের মতো তার ওয়্যারিং, সেন্সর, টর্ক এবং ফিউয়েল অ্যালাইনমেন্ট পরীক্ষা করল। সবকিছু ছিল নিখুঁত। সকাল 9টায় প্রযুক্তি কেন্দ্র আবার প্রাণবন্ত হয়ে উঠল। ডিরেক্টর, অভিষেক রায়, জাপানি প্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন। সবার চোখ ইঞ্জিন এবং সুনয়নার ওপর ছিল। সে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল এবং তার সিটে বসল। তার হাতে ছিল স্টার্টের চাবি। সবার শ্বাস বন্ধ ছিল। সে চাবি ঘোরালো। ইঞ্জিনটি একটি উচ্চ কিন্তু ভারসাম্যপূর্ণ গর্জন দিয়ে শুরু হল। এক মুহূর্তের জন্য প্রযুক্তি কেন্দ্রের দেয়াল কেঁপে উঠল। তারপর শব্দটি স্থির হয়ে গেল। মেশিনগুলি যেন কোনো সঙ্গীতে তালে তালে কথা বলছিল। সেন্সর সক্রিয়করণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ফুয়েল প্রবাহ সবকিছু ছিল ভারসাম্যে। পরীক্ষা 15 মিনিট ধরে চলল। কোনো সেন্সর অ্যালার্ম দিল না। তাপমাত্রা স্বাভাবিক রইল। আর যখন ইঞ্জিনটি বন্ধ করা হলো তখন তা ততটা সহজে শান্ত হল যতটা সহজে এটি শুরু হয়েছিল। জাপানি প্রতিনিধিরা একে অপরের দিকে তাকালেন এবং মাথা নাড়লেন। তাদের প্রধান প্রতিনিধি ডিরেক্টরের দিকে তাকিয়ে বললেন, এখন আমরা বুঝতে পারছি যে আপনার কোম্পানির কাছে কেবল প্রযুক্তি নয়, দূরদৃষ্টিও রয়েছে। আমরা চুক্তির জন্য প্রস্তুত। ডিরেক্টরের চোখ ভিজে গেল। পুরো হলে করতালির গর্জন উঠল। কর্মচারীরা আনন্দের সাথে একে অপরকে আলিঙ্গন করল, আর সুনয়না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। ইঞ্জিনের দিকে তাকিয়েছিল, সেই মেশিনের দিকে যা তাকে আরও একবার তার স্থান ফিরিয়ে দিয়েছিল। ডিরেক্টর মঞ্চে এলেন। আমরা সবাই জানি যে আজ যা ঘটল তা কেবল একটি প্রযুক্তিগত সাফল্য ছিল না। তিনি বললেন, এটি নেতৃত্ব, সাহস এবং সত্যের জয়। তিনি সুনয়নাকে মঞ্চে ডাকলেন। এই কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো আমরা একজন ইন্টার্নকে, শুধু ইন্টার্ন নয়, একজন স্বপ্নদর্শী ইঞ্জিনিয়ারকে নতুন পদ দিচ্ছি। আমি ঘোষণা করছি যে সুনয়না সেন এখন থেকে আমাদের কোম্পানির ইনোভেশন টিমের প্রধান হবেন। কিছুক্ষণের জন্য পুরো হল স্তব্ধ হয়ে রইল। তারপর করতালি বেজে উঠল, তীব্র, লাগাতার। সুনয়না মঞ্চে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে কোনো অহংকার ছিল না, কেবল এক শান্ত হাসি, যেন সে জানত যে এই সব কিছু আগে থেকেই তার ভাগ্যে লেখা ছিল, তবে তাকে তা নিজের হাতে লিখতে হতো। পরে যখন সে প্রযুক্তি কেন্দ্র থেকে বের হল, তপন চৌধুরী, যে এখন গেটের কাছে দাঁড়িয়েছিল, তার দিকে এগিয়ে এলো। তার চোখ নত ছিল। আমাকে ক্ষমা করে দাও, সে বলল। আমি ভুল ছিলাম। আমি তোমাকে ছোট করে দেখেছিলাম। কিন্তু তুমি শুধু আমাকেই ভুল প্রমাণ করনি, বরং আমাকে নিজের কাছেই লজ্জিত করেছ। সুনয়না কয়েক মুহূর্ত তার চোখে দেখল, তারপর বলল, আপনি আমার কাছ থেকে কিছু কেড়ে নেননি তপন স্যার। আপনি আমাকে সেই সাহস দিয়েছেন যা চুপচাপ সহ্য করা থেকে নয়, বরং মোকাবিলা করা থেকে আসে। ধন্যবাদ। এবং সে এগিয়ে গেল। সেই দিন শুধু একটি চুক্তি স্বাক্ষরিত হয়নি, বরং একটি চিন্তাধারার পুনর্জন্ম হয়েছিল। এক নতুন প্রজন্মের শুরু, যেখানে প্রতিভাকে নাম বা লিঙ্গ দিয়ে নয়, বরং ফলাফল দিয়ে চিহ্নিত করা হবে। সুনয়নার সাফল্য কিছু লোকের আত্মার ছায়াকে আরও কালো করে দিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল
দেবাশিস মেহরা। সে বছরের পর বছর ধরে কোম্পানিতে ছিল, কিন্তু কখনো সেই খ্যাতি অর্জন করতে পারেনি যা সে চাইত। আর এখন একটি মেয়ে, তাও আবার গ্রাম থেকে আসা, তার সামনে হিরো হয়ে উঠেছে। এই কথাটি এখন তার আত্মাকে ভিতর থেকে বিদ্ধ করছিল। একদিন যখন সুনয়না তার টিমের সাথে আসন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল, দেবাশিস বাইরে দাঁড়িয়ে শুনছিল। তার চোখে ঈর্ষা আগুন পরিষ্কার ঝলসে উঠছিল। যদি একে সময় মতো না থামানো হয়, তাহলে আগামী বছরগুলিতেই পুরো কোম্পানির দিকই পাল্টে যাবে। সে সিদ্ধার্থকে বলল, তাহলে এখন? সিদ্ধার্থ জিজ্ঞাসা করল। এখন সময় এসেছে এমন কিছু করার যা লোকেদের একে আবার প্রশ্নের মুখে এনে দাঁড় করাতে পারে। দেবাশিস নিচু কণ্ঠে বলল, পরিকল্পনা তৈরি হল। কিছুদিন পর কোম্পানির ল্যাবে একটি নতুন প্রযুক্তিগত ডেমো হওয়ার কথা ছিল। সুনয়নার টিম একটি নতুন ইঞ্জিন মডেল তৈরি করেছিল, যা আরও জ্বালানির সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ছিল। এই প্রোটোটাইপটি পরের বড় বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে। ডেমোর আগের রাতে দেবাশিস প্রযুক্তি কেন্দ্রে এলো। সে একা ছিল। সিসিটিভি ক্যামেরাগুলির নজর এড়াতে সে একটি ব্লাইন্ড স্পট বেছে নিল। সে ইঞ্জিন ইউনিটের কাছে গেল এবং একটি সেন্সর ওয়্যারকে খুব সাবধানে আলগা করে দিল। এত সাবধানে যে এটি ফিল্ড টেস্টের সময় ব্যর্থ হবে, কিন্তু প্রথম নজরে কেউ বুঝতে পারবে না। পরের দিন সকালে ডেমো শুরু হল। কোম্পানির ডিরেক্টর, কিছু বিনিয়োগকারী এবং অভিষেক রায় উপস্থিত ছিলেন। সুনয়না আত্মবিশ্বাসে ভরপুর ছিল। তার টিম ছিল উচ্ছ্বসিত। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। ইঞ্জিন চালু করা হলো এবং প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ সেন্সর অ্যালার্ম দিতে শুরু করল। ইঞ্জিনে ভারসাম্যহীনতা এলো এবং এটি থেমে গেল। সুনয়না হতভাগ হয়ে গেল। এটা কিভাবে হলো? সে সাথে সাথে সিস্টেম রিসেট করল, কিন্তু সেন্সর ব্যর্থতা আবার ঘটল। ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে গেল। বিনিয়োগকারীদের ভুরু কুঁচকে গেল। ডিরেক্টরের মুখ কঠোর হয়ে গেল। এই সিস্টেম প্রস্তুত নয়, একজন বিনিয়োগকারী বললেন। আমাদের কৌশল নিয়ে আবার ভাবতে হবে। মিটিং বাতিল হয়ে গেল। পরে সেই দিন একটি জরুরি বৈঠক ডাকা হলো। দেবাশিস সবার আগে কথা বলতে শুরু করল। আমি আগে থেকে এই মডেলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, সে বলল। এই নতুন ডিজাইন এখনও সম্পূর্ণ পরীক্ষিত নয়, সম্ভবত টিমের অভিজ্ঞতার অভাব আছে। তার চোখ সরাসরি সুনয়নার দিকে ছিল। কিছু পুরনো কর্মচারীও তার সুরে সুর মেলাতে লাগল। এই নতুন নেতৃত্ব বেশ ভালো, কিন্তু প্রযুক্তিতে তাড়াহুড়ো কখনো কখনো মারাত্মক হয়। সুনয়না কিছু বলল না। সে চুপচাপ বসে রইল, কিন্তু তার ভিতরে আরও একটি আগুন জ্বলছিল। মিটিং শেষে সে প্রযুক্তি কেন্দ্রে গেল। সে ইঞ্জিনের দিকে আবার মনোযোগ দিল। তার চোখ প্রতিটি সেন্সর, প্রতিটি ওয়্যারিংকে পর্যবেক্ষণ করছিল। সে জানত যে এখানে কিছু গণ্ডগোল আছে। সে সিস্টেম লক চেক করল, কিন্তু সেন্সর ব্যর্থতার রিপোর্টে কোনো ইঙ্গিত ছিল না যে এটি প্রযুক্তিগত ভুল ছিল। তারপর সে ইঞ্জিনের সেই অংশে গেল যেখানে অ্যালার্মটি ট্রিগার হয়েছিল। সে ঝুঁকে ওয়্যারিং অনুভব করল এবং খুঁজে পেল একটি কানেক্টর আধা সংযুক্ত ছিল। এটা ভুল হতে পারে না, সে নিজেকে বলল। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সে সাথে সাথে সিকিউরিটি টিমের কাছে গেল এবং সেই রাতের সিসিটিভি ফিড চাইল। যদিও দেবাশিস ব্লাইন্ড স্পট বেছে নিয়েছিল, কিন্তু ভুলক্রমে সে একটি কোণায় কয়েক সেকেন্ডের জন্য ধরা পড়েছিল। সুনয়না প্রমাণ সংগ্রহ করল এবং একটি রিপোর্ট তৈরি করল। সেই সরাসরি অভিষেক রায়ের কাছে গেল। স্যার, আমি আবারও কারো উপর অভিযোগ করছি না, সে বলল, কিন্তু তথ্য আপনার সামনে। অভিষেক রায় রিপোর্ট দেখলেন, সিসিটিভি ফুটেজ দেখলেন এবং মাথা নত করলেন। তুমি আবার প্রমাণ করেছ যে সত্যকে দমন করা কঠিন। পরের দিন সকালে কোম্পানি আবার মিটিং ডাকল। এবার অভিষেক রায় নিজে মঞ্চ থেকে বললেন, আমাদের সিস্টেমে আরও একবার অন্তর্ঘাতের চেষ্টা হয়েছে। দোষীকে বরখিস্ত করা হল এবং তদন্ত কমিটি গঠন করা হল। দেবাশিসের মুখ সাদা হয়ে গেল। কর্মচারীদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। সুনয়না কিছু বলল না। সে মাথা নিচু করে কেবল একটি বাক্য বলল, মেশিন কখনো মিথ্যা বলে না, কেবল তাদের মনোযোগ দিয়ে শুনতে হয়। সেই দিন আবারও ঘৃণা এবং ষড়যন্ত্র পরাজিত হল। আর একবার সুনয়না প্রমাণ করল যে নেতৃত্ব কেবল চেয়ার থেকে আসে না, এটি সত্য, ধৈর্য এবং বোধগম্যতা থেকে জন্ম নেয়। সুনয়নার সত্য আরও একবার মিথ্যা এবং ঈর্ষাকে হারাল। দেবাশিস মেহরা, যে এত সময় ধরে ভিতরে ভিতরে জ্বলছিল,
এখন সবার সামনে বেআব্রু হয়ে গেল। কোম্পানির মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু একই সাথে এখন একটি নতুন চিন্তাধারাও বিকাশ পেতে শুরু করল। যারা এতক্ষণ পর্যন্ত খামোশ ছিল, তারা সুনয়নার দৃঢ়তা এবং সততায় প্রভাবিত হতে শুরু করল। কিন্তু সুনয়না জানত যে এখনও পরিবর্তন অসম্পূর্ণ। এখনও অনেক লোক ছিল যারা চুপচাপ তার বিরোধিতা করছিল, প্রকাশ্যে নয়, কিন্তু সিদ্ধান্তে, নীতিতে এবং পরিবেশে। এক সকালে অভিষেক রায় তাকে তার অফিসে ডাকলেন। তুমি জানো তো, তিনি বললেন, কোম্পানির অনেক পুরনো কর্মচারী তোমার নেতৃত্বে অস্বস্তি বোধ করছেন। তারা এটিকে পরিবর্তন নয়, চ্যালেঞ্জ মনে করছেন। সুনয়না মাথা নেড়ে বলল, আমি কোনো চ্যালেঞ্জ দিইনি স্যার, আমি কেবল কাজ করেছি। ঠিক বলেছ, এবং তোমার কাজ এখন কেবল ভিতরে নয়, বাইরেও স্বীকৃতি পেতে শুরু করেছে। আমি এই মাত্র খবর পেলাম যে তোমাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে ইয়াং ইনোভেটর অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সুনয়না কিছুক্ষণ চুপ রইল। তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল। এটি কেবল আমার নয়, আমার পুরো টিমের সম্মান। কিন্তু সেও জানত যে এই মনোনয়ন ঈর্ষান্বিতদের আরও উস্কে দেবে। এবং ঠিক তাই ঘটল। ইন্টারনাল চ্যাট গ্রুপগুলিতে আবার সুনয়নাকে নিয়ে কথা শুরু হলো। কেউ কেউ বলল যে এই পুরস্কার কেবল মিডিয়া প্রচারের কারণে পাচ্ছে। কেউ তো এও বলল যে কোম্পানির পিআর টিম এটি হাসিল করার জন্য বিশেষ চেষ্টা করেছে। যদিও এইসব সরাসরি সুনয়নার কাছে পৌঁছায়নি, কিন্তু বাতাসে ছড়িয়ে থাকা বিষের গন্ধ এখন পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। তারপর আরও একটি ঘটনা ঘটল। একদিন যখন সুনয়না অফিস থেকে দেরি করে রাতে ফিরছিল, সে তার সিটে একটি খাম পেল। কোনো নাম ছিল না। সে সেটি খুলল। ভিতরে তার বাবার একটি ছবিসহ একটি পুরনো সংবাদপত্রের কাটিং ছিল। সেই ছবির নিচে কেউ লাল কলম দিয়ে লিখেছিল, বাবার দোকান পর্যন্তই ঠিক ছিল, এখন প্রয়োজনের অতিরিক্ত ঊর্ধ্ব। এটি ছিল সরাসরি আক্রমণ, কেবল তার কাজের ওপর নয়, তার মূলের ওপরও, তার আত্মার ওপর। সে খামটি বন্ধ করল এবং ধীরে ধীরে তার নোটবুকে রেখে দিল। কাউকে কিছু বলল না। রাতে নিজের ঘরে বসে সে অনেকক্ষণ ধরে সেই ছবিটি দেখল। সেই ছবি যেখানে তার বাবা পুরনো স্কুটারের ইঞ্জিন খুলে হাসছিলেন, তাদের হাত গ্রিসে মাখা, কিন্তু মুখ সন্তুষ্টিতে ভরা। যদি বাবা থাকতেন তাহলে কি করতেন, সে ভাবল। এবং উত্তর আবার একই এলো, সত্যের মোকাবিলা করো, কিন্তু নিজেকে না হারিয়ে। পরের দিন সুনয়না অফিসে গেল এবং ডিরেক্টরের সাথে দেখা করার সময় চাইল। সে খাম এবং সংবাদপত্রের কাটিংটি তার সামনে রাখল। ডিরেক্টর পড়লেন এবং গভীর শ্বাস নিলেন। এটি ব্যক্তিগত আক্রমণের সীমা অতিক্রম করেছে, তিনি বললেন। তুমি কি চাও আমরা পুলিশের কাছে অভিযোগ করি? সুনয়না মাথা নাড়ল। না স্যার, আমি চাই না কেউ তার রাগে আরও শক্তি পাক। আমি চাই যে আপনি একটি খোলা সভা ডাকুন, যেখানে আমি পুরো কোম্পানির সাথে কথা বলতে পারি। ডিরেক্টর চমকে উঠলেন। তুমি নিজে সামনে আসতে চাও? হ্যাঁ স্যার, আমি জবাব দেবার অধিকার চাই, তবে শান্তভাবে। 3 দিন পর কোম্পানির অডিটোরিয়ামে একটি বিশেষ বৈঠক ডাকা হলো। সব কর্মচারী উপস্থিত ছিলেন, সিনিয়র, জুনিয়র, পুরনো এবং নতুন। পরিবেশ ছিল ভারী। সবাই জানত যে এই বৈঠক সাধারণ নয়। স্টেজে সুনয়না দাঁড়াল। সে মাইক তুলল। কিছু মুহূর্ত চুপ রইল। তারপর বলল, আমি সুনয়না সেন একটি ছোট জায়গা থেকে এসেছি, যেখানে আমার পরিবার গাড়ি মেরামত করত। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে কোনো মেশিন ঠিক করার জন্য তোমাকে তার ভিতরের আওয়াজ শুনতে হয়, এবং এই কথাটি আমি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করি। সে পকেট থেকে সেই সংবাদপত্রের কাটিংটি বের করে সবাইকে দেখালো। এই আমার বাবার ছবি। আর এই কথাগুলি যা কেউ আমাকে বলেছে, এটি আমার নয়, আমাদের পুরো সিস্টেমের আয়না। আমরা যতক্ষণ কারোর মূল দেখে তার উড়ান নির্ধারণ করব, ততক্ষণ আমরা উন্নতি করতে পারব না। পুরো হলে নীরবতা। আমি কখনো কারোর চেয়ার কেড়ে নিইনি, সে বলল। আমি কেবল আমার কাজ করেছি, কিন্তু যদি সেই কাজ কাউকে অস্বস্তি দেয়, তবে আমাকে ক্ষমা করুন, আমি অসুবিধে হয়েই থাকব। তার কথায় কোনো ক্রোধ ছিল না, কেবল দৃঢ়তা ছিল। যদি কেউ আমাকে বলে যে আমি প্রয়োজনের অতিরিক্ত উড়ছি, তবে আমি কেবল এতটুকুই বলবো, আমার ডানা আমার বাবা তৈরি করেছেন, আর ওড়ান আমার পরিশ্রমের। তারপর সে চুপ হয়ে গেল। পুরো হল তখন শান্ত, কিন্তু তার চোখে এখন অনেকের নজর নত ছিল। প্রথম হাততালি পিছন থেকে শুরু হলো, তারপর ধীরে ধীরে পুরো হল করতালি দিয়ে ভরে উঠল। ডিরেক্টর স্টেজে এলেন।
আমি গর্বিত যে আমাদের কোম্পানিতে সুনয়না সেনের মতো ইঞ্জিনিয়ার কাজ করেন। তিনি বললেন, এটি কেবল একটি প্রযুক্তিগত নেতৃত্বের নয়, একটি নৈতিক নেতৃত্বের জয়। সেই দিন কোম্পানির পরিবেশে কিছু পাল্টে গেল। যারা এতদিন আড়ালে কথা বলতো তারা এখন সামনে এসে কথা বলতে লাগল। যারা চুপ ছিল তারা এখন মাথা তুলে সুনয়নাকে দেখল। আর সুনয়না সে এখনও তেমনই ছিল, শান্ত, দৃঢ় এবং সেই সত্যের সাথে দাঁড়িয়ে যা কেবল মেশিনে নয়, মানুষের ভিতরেও লুকিয়ে থাকে, কেবল শোনার প্রয়োজন হয়। কর্পোরেট অডিটোরিয়ামে সেই দিন যখন সুনয়না তার মূলের ওপর আক্রমণের দৃঢ় জবাব দিল, তা একটি মাইল ফলক প্রমাণিত হল। সেই দিন থেকে লড়াইটা পদের বা সম্মানের নয়, বরং চিন্তাধারার হবে। সপ্তাহ পেরিয়ে গেল, কোম্পানির পরিবেশ ধীরে ধীরে পাল্টাতে লাগল। যারা আগে সুনয়নার বিরুদ্ধে ছিল তাদের মধ্যে কিছু এখন তার টিমে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে লাগল। পরিবর্তন পুরো কোম্পানিতে বইতে শুরু করেছিল। এক সকালে যখন সে তার অফিসে নতুন প্রকল্পে কাজ করছিল, তখন ডিরেক্টর অভিষেক রায় তাকে ডাকলেন। সুনয়না, তিনি বললেন, আমরা একটি নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছি, ইনোভেশন ইনিশিয়েটিভ। এটি সেই তরুণদের জন্য যারা ছোট শহর মফস্বল থেকে আসে, যাদের প্রতিভা আছে কিন্তু সংস্থান নেই। আমরা তাদের প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং প্রজেক্টে যুক্ত হবার সুযোগ দেব, আর আমি চাই তুমি এর নেতৃত্ব দাও। সুনয়না কিছুক্ষণ চুপ রইল। তার চোখের সামনে তার পুরনো দিনগুলি ঘুরতে লাগল। আমি কি এই বাচ্চাদের সেই সব দিতে পারব যা আমি কখনো পাইনি? সে ধীরে ধীরে বলল। তোমাকে সবকিছু নিজে অর্জন করতে হয়েছে, অভিষেক রায় হেসে বললেন। এখন তুমি অন্যদের জন্য সেই পথ তৈরি করতে পারো যা তোমার জন্য কখনো ছিল না। সুনয়না সম্মতি দিল এবং এভাবেই প্রজেক্ট নয়া উড়ান বা নতুন উড়ান শুরু হল। শুরুতে এর জন্য কেবল 5 জন তরুণকে বেছে নেওয়া হলো, সবাই সাধারণ পটভূমি থেকে কিন্তু অসাধারণ স্বপ্নের সাথে। সুনয়না তাদের নিজে প্রশিক্ষণ দিতে শুরু করল। এই তরুণদের মধ্যে একজন ছিল অর্জুন, এক 19 বছরের ছেলে যে ঝাড়খণ্ডের একটি গ্রাম থেকে এসেছিল। অর্জুন মেশিনের সাথে কথা বলতো যেন তারা তার পুরনো বন্ধু। ম্যাম, অর্জুন একদিন বলল, লোকেরা বলে মেশিন ঠান্ডা হয়, কিন্তু আমার মনে হয় যখন কেউ তাদের বোঝে তখন তারাও উত্তর দেয়। সুনয়না হাসল, তুমি খুব তাড়াতাড়ি বুঝে গেছো অর্জুন। প্রজেক্টের 3য় মাসে একটি বড় সুযোগ এলো। একটা আন্তর্জাতিক অটো টেকনোলজি সামিটের আয়োজন হতে চলেছে। সুনয়নার টিমও একটি মডেল তৈরি করে তা উপস্থাপন করার জন্য প্রস্তুত হল। সে টিমকে একত্রিত করল এবং বলল, আমরা কোনো বড় কোম্পানি নই, আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা নেই, কিন্তু আমাদের কাছে তা আছে যা অনেকের কাছে নেই, জুনুন, অভিজ্ঞতা এবং একটা কারণ, আমরা শুধু প্রোটোটাইপ তৈরি করব না, আমরা স্বপ্ন তৈরি করব। অর্জুন এবং টিম দিন রাত কাজ করল। তারা এমন একটি ইঞ্জিন তৈরি করছিল যা কেবল কম জ্বালানিতে বেশি দূরত্ব অতিক্রম করবে না, বরং তার সেন্সর সিস্টেমে সেলফ লার্নিং অ্যালগোরিদমও থাকবে। সামিটের শেষ দিন যখন ফলাফল ঘোষণা হল, তখন প্রজেক্ট নয়া উড়ান সেরা উদ্ভাবনের পুরস্কার পেলেন। সুনয়না পুরস্কারটি অর্জুনের হাতে তুলে দিল। এটি তোমার, সে বলল। অর্জুনের চোখ ভরে এলো। ম্যাম, আপনি না থাকলে আমরা কখনো উড়তে শিখতাম না। সুনয়না জবাব দিল না, কেবল আকাশের দিকে তাকাল, যেন তার বাবা সেখানে কোথাও হাসছেন। এই সামিটের পর কেবল কোম্পানিরই পরিচিতি বাড়ল না, বরং সরকার থেকেও সুনয়নাকে জাতীয় মহিলা প্রযুক্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল। সেই দিনটি এসে গেছিল যখন এক গ্রামের মেয়ে যে একসময় নিজের পরিচিতির জন্য লড়াই করছিল, এখন দেশের প্রযুক্তিগত নীতিগুলি গঠনে যুক্ত হতে চলেছে। কোম্পানি সেই বছরের নতুন ক্যালেন্ডার প্রকাশ করল। জানুয়ারির পাতায় ছিল সুনয়নার ছবি, পটভূমিতে প্রযুক্তি কেন্দ্র, সামনে হাতে রেঞ্জ ধরা, আর নিচে লেখা, যখন একজন মেয়ে উঠে দাঁড়ায় তখন কেবল সে নয়, পুরো প্রজন্ম উড়ান ভরে। আর এক কোণে ছোট একটি ক্যাপশন, বাবার দোকান থেকে এই পর্যন্ত, সুনয়না সেনের গল্প। এটি শুধু একটি গল্প ছিল না, এটি ছিল একটি পরিবর্তন। সেই পরিবর্তন যা একজন ব্যক্তি থেকে শুরু হয়, তারপর ধারণা তৈরি করে, তারপর আন্দোলন এবং অবশেষে ইতিহাস। সুনয়না এখন প্রযুক্তি কেন্দ্রেও যেত, নতুন ইঞ্জিনিয়ারদের শেখাত, কখনো কখনো মেশিনের কাছে বসে তাদের ঠিক সেভাবে স্পর্শ করত যেভাবে তার বাবা একসময় করতেন। তার ডানা এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং তার উড়ান অনন্ত।